4টা 6 তো আমি বলবো তাসকিন আহমেদকে মেরেছেন। আমার কাছে মনে হচ্ছে আমি কমেন্ট্রি বক্স থেকে একটা পুরোপুরি ফ্লাইং কিস দিতে চাচ্ছিলাম। আপনি অবশ্যই গঠনমূলক সমালোচনা করার অধিকার রাখেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষকে আপনি সরাসরি অপমান করার অধিকার রাখেন না। এই অধিকার আপনাকে কেউ দেয়নি। জায়গার অভাবের কারণে বাচ্চাদেরকে ছোটবেলায় শেখানোই হয় ছক্কা মারলে আউট। সো এই যে ছক্কা মারলে আউট শেখানো হয়, ব্যাটারদের কিন্তু মানসিকতাও তৈরি হয় না, ছক্কা মারার অভ্যাসটাও তৈরি হয় না, মাসেল মেমোরিটাও বিল্ড আপ হয় না। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্টস বিপিএল টকে আপনাদেরকে স্বাগতম। বরাবর মতো আপনাদের সঙ্গে আছি আমি হোসেন আরমান এবং আমার সঙ্গে আছেন সবার প্রিয় ক্রিকেট বিশ্লেষক আবিদ হোসেন সামি। সামি ভাই, বিপিএল নিয়ে কথা বলার আগে একটা বিষয় নিয়ে কথা বলা খুব বেশি জরুরি, সেটা হচ্ছে আমাদের ভক্তরা অনেক বেশি আবেগী, মাঝে মাঝে এমন কাজ করে বসেন যেটা আসলে সমর্থনযোগ্য নয়। এই যে লিটনকে যে লাস্ট ম্যাচে ভুয়া বললো, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং লিটনের যেই চাহানিটা সেটা নিশ্চয়ই আপনারও আপনারও হৃদয়ে আঘাত করেছে, বা বিষয়টা নিয়ে কী বলবেন? প্রথমত একটা বিষয়, চট্টগ্রামবাসীর আতিথেয়তায় আমি একেবারে মুগ্ধ। সবাই তো আর সেই কাজটা করেন না, ওই কাজটা করেন গুটি সংখ্যক মানুষ, এবং ওই গুটি কয়েক মানুষের কারণে আলটিমেটলি পুরো একটা কমিউনিটির বদনাম হয়। তো যারাই করছেন সেই কাজটা, তারা তো এই বিষয়টা চিন্তা করবেন বা মাথায় রাখবেন যে আমাদের জন্য আমাদের পুরো কমিউনিটির একটা বদনাম হচ্ছে কিনা, পুরো চট্টগ্রামবাসীর বদনাম হচ্ছে কিনা। আমি তো বলবো, আমি যখন মাঠে যাচ্ছি আমি এত চমৎকার রেসপন্স পাচ্ছি দর্শকদের কাছ থেকে, এবং 80% 90% দর্শক কিন্তু সেরকমই। ওই যে 10% তারাই দেখা যায় বদনামটা করছেন। এবং দেখেন, শুধুমাত্র ন্যাশনাল ক্রিকেটার না, যে কেউ, আপনার খারাপ সময় যেতে পারে, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন আপনার অফিসে কোনো একটা কারণে সমস্যা হতে পারে বা আপনার পারফরমেন্স খারাপ হতে পারে, এখন সমালোচনা হবে, আপনার বস হয়তো বা আপনাকে কিছু কথাও শোনাবেন, কিন্তু সেই কথাটা অপমানজনক যাতে না হয়। পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পরীক্ষায় খারাপ করেছেন, আপনার শিক্ষক আপনার ভুল ধরিয়ে দেবেন, আপনার সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু সবার সামনে আপনাকে যদি অপমান করে, সে ব্যাপারটা একটু আপনি নিজের উপর নিয়ে দেখেন যে আপনার কাছে কেমন লাগে। সুতরাং শুধুমাত্র ক্রিকেটার না, পাবলিক ফিগার না, সেলিব্রিটি না, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিত্বের জায়গা আছে। আপনি যখন আপনার মজার ছলে আপনি তাকে অপমান করছেন, আপনি একটু নিজে নিয়ে দেখবেন যে আপনার সঙ্গে যদি এই কাজটা করা হতো তখন কেমন হতো। হ্যাঁ, লিটন কুমার দাস খারাপ ফর্মে আছেন, রান পাচ্ছেন না, একটা সেঞ্চুরি কিন্তু এর মধ্যে তিনি মেরেছেন। আপনি সমালোচনা অবশ্যই করবেন, আপনি টেকনিক্যাল সমালোচনা করবেন, বারবার তিনি অনসাইডে শট খেলতে গিয়ে আউট হচ্ছেন, ম্যানুফ্যাকচার্ড শট খেলছেন, তার ফর্মটা খারাপ। ডেফিনেটলি গঠনমূলক সমালোচনা হয় দেখেই প্লেয়াররা ভালো খেলার মোটিভেশন পান। কিন্তু সমালোচনা এক বিষয়, আরেকটা বিষয় হচ্ছে কাউকে অপমান করা। এই অপমান করার অধিকারটা আপনাকে কেউ দেয় নাই, সৃষ্টিকর্তাও আপনাকে দেন, এবং এটা খুব খারাপ একটা বিষয়। আমার কাছে মনে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে এসেছে। গত বছর কিন্তু সাকিব আল হাসানের সাথেও আমরা এরকম দেখেছি যে তাকেও এইভাবে অপমান অপদস্থ করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে কারো খারাপ ফর্ম যেতে পারে, ব্যাটে বলে খারাপ করতে পারেন, আপনি অবশ্যই গঠনমূলক সমালোচনা করার অধিকার রাখেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষকে আপনি সরাসরি অপমান করার অধিকার রাখেন না। এই অধিকার আপনাকে কেউ দেয়নি। জিসানের কথা বলছিলেন যে জিসান, আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচে, যে কয়েকটা ম্যাচ খেলেছেন, কয়েকটা ম্যাচে আসলে ভালো শুরু করেছেন, 30 ক্রস করার পরে জিসান আসলে কি হয়, কেন ইনিংসটা ধরে রাখতে পারছেন না? শর্ট সিলেকশন। অ্যাজ আ কমেন্টেটর আমি যে বিষয়টা বলতে পারি, আজকে জিসান যেভাবে আউট হয়েছেন, ওই বলটা জিসানের কাট করা উচিত ছিল, ওই বলটা জিসানের প্রি মেডিটেটেড ওয়েতে পুল করা উচিত হয় না। আমাদের বাংলাদেশের ব্যাটারদের হয় কি, এটা একটা কমন প্রবলেমের জায়গাতে শর্ট সিলেকশনের জায়গাটা। আমার সব কিছুই আছে, আমি ভালো টাচে আছি, আমি বলকে ফুটবলের মতো দেখছি, আমি শট খেলছি, কিন্তু কোন বলটায় কোন শট খেলবেন? আপনাকে দেওয়া হয়েছে কাট শটের বল, আপনি যদি পুল শট করতে চান আপনি আউট হবেন। এক্সিকিউশনের জায়গাটা আমি মনে করি যে আমাদের তরুণ ব্যাটারদের অনেকেরই অনেক বেশি মাত্রা লেগ সাইড ওরিয়েন্টেড, যে কারণে অপোনেন্ট টিমের পরিকল্পনা করাটা অনেক সহজ হয়ে যায়, যে তাদেরকে হয়তো বা অফ স্ট্যাম্পের বাইরে বল দিলে তারা ওই ম্যানুফ্যাকচার্ড পুল শট খেলতে গিয়েই ম্যাক্সিমাম উইকেটগুলো দেন। আপনি যদি দেখেন, পারভেজ ইমন ম্যানুফ্যাকচার্ড পুল শট খেলতে গিয়ে উইকেট দেন, জিসান আলম ম্যানুফ্যাকচার্ড শট খেলতে গিয়ে আউট হয়ে যান, লিটন কুমার দাসকে আমরা গেল 1 বছর ধরে দেখছিলাম যে ম্যানুফ্যাকচার্ড লেগ সাইডে শট খেলতে গিয়ে আউট হন। জাকের আলী অনিক, তার ক্ষেত্রে যে বিষয়টা দেখবেন, অফ স্ট্যাম্পের বাইরে বল দিলে যত বেশি তিনি লেগ সাইডে এক্সিকিউট করতে চান, তত বেশি অফ সাইডে কিন্তু এক্সিকিউট করতে পারেন না। সো এই জায়গাগুলো নিয়ে স্কিল ডেভেলপমেন্টের কাজটা আমার দেশের মনে হয় প্লেয়ারদের খুব দ্রুত বা অতি সত্বর করা উচিত। সাহেব, আপনি কি জানেন যে আসলে ওয়ালটনের মাত্র 2999 টাকা একটা মোবাইল পাওয়া যায়, তাও স্মার্টফোন? এই যুগে 2999 টাকায় আমাকে দেন। মোবাইলটির নাম হচ্ছে নেক্সট জেন N10 আলট্রা এবং এটার 12 GB মেমোরি রয়েছে। মাত্র 2999 টাকায় ওয়ালটনের স্মার্টফোন। আপনাদের যাদের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্যের ঘাটতি আছে, আপনারা অবশ্যই এই মোবাইলটা চুজ করতে পারেন। আমরা আবার ফিরে আসি আমাদের আলোচনায়। চট্টগ্রামের বাউন্ডারিটা সিলেট এবং মিরপুরের চেয়ে বড় করা হয়েছে, এবং চট্টগ্রাম, সিলেট এবং মিরপুরের মতো কিন্তু রান হচ্ছে না, একটু কম হচ্ছে, কিন্তু আমরা কয়েকটা ম্যাচ দেখেছি। এটা কি বাউন্ডারি বড় করার প্রভাব নাকি?
প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একদম অর্ধেকে নেমে এসেছে ছক্কা মারার হারটা। আমি সিলেটে যদি বলি তাহলে সিলেটে প্রতি ম্যাচে, দিনের ম্যাচে, রাতের ম্যাচে যেহেতু ডিউ ফ্যাক্টর থাকে সুতরাং রান এমনিতেই হয়, দিনের ম্যাচে সিলেটে ম্যাচ প্রতি 20টা ছক্কা হয়েছে, ঢাকার ম্যাচে দিনের ম্যাচে ম্যাচ প্রতি 21টা ছক্কা হয়েছে, চট্টগ্রামে ম্যাচ প্রতি দিনের বেলা ছক্কা হচ্ছে 11টা। তার মানে একদম অর্ধেকে নেমে এসেছে। পরিসংখ্যানটা আমি আপনাকে বলে দিলাম। এটার প্লেয়ারদের সঙ্গে কথা বলে যেই বিষয়টা জানা যায় সেটা হচ্ছে সিলেট কিংবা ঢাকাতে যখন বাউন্ডারিটা একটু ছোট ছিল, ব্যাটাররা ফুল সুইং অফ দ্য ব্যাট সাহস নিয়ে খেলেছেন। আপনি দেখবেন সিলেটে 65 মিটারের বাউন্ডারি থাকলেও ছক্কা কিন্তু হয়েছে 85, 90, 75, 80। ছক্কা কিন্তু বড় ছক্কাই হয়েছে। ছক্কা কিন্তু এরকম না যে হ্যাঁ কয়েকটা ছক্কা হয়তো বা একটু ছোটো ছক্কা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ছক্কাই কিন্তু বড় ছক্কাই হয়েছে। এর কারণটা হচ্ছে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের জায়গাটা। যখন দেখছেন যে বাউন্ডারি ছোট, ব্যাটার সাহস নিয়ে বড় শট খেলতে গেছেন, ফুল সুইং অফ দ্য ব্যাট করেছেন। ফুল সুইং অফ দ্য ব্যাট যখন করবেন তখন ছক্কা হবেই। আমরা এমন একটা দেশে বড় হয়েছি, ক্রিকেট কোচিং প্যাটার্নটা যখন আমাদের শুরু হয়, জায়গার অভাবের কারণে বাচ্চাদেরকে ছোটোবেলায় শেখানোই হয় ছক্কা মারলে আউট। কারণ একাডেমিগুলো এমন জায়গায় থাকে যেখানে ছক্কা মারতে গেলে রাস্তায় মানুষের মাথায় বল লাগবে। সো এই যে ছক্কা মারলে আউট শেখানো হয়, ব্যাটারদের কিন্তু মানসিকতাও তৈরি হয় না, ছক্কা মারার অভ্যাসটাও তৈরি হয় না, মাসেল মেমোরিটাও বিল্ড আপ হয় না। ছক্কা মারাটা কিন্তু একটা মাসেল মেমোরি বিল্ড আপের ব্যাপার, অভ্যাসের ব্যাপার। আপনার অভ্যাস থাকলে আপনি ছক্কা মারবেন। সিলেটে ঢাকাতে ছক্কা মারার অভ্যাসটা তৈরি হচ্ছিল। এখন যেটা হচ্ছে 70 মিটার বাউন্ডারি দেখে সাইকোলজিক্যালি ব্যাটাররা আসলে ছক্কা মারার জন্য যাচ্ছেন না, ফুল সুইং অফ দ্য ব্যাট করছেন না। তারা চিন্তা করছেন মারবো নাকি মারবো না, এটা করতে গিয়ে অ্যাটেম্পটা নিচ্ছেন না। সিলেটে কিংবা ঢাকাতে যে বিষয়টা ঘটেছিল, বাউন্ডারি 65 মিটার ছিল কিন্তু ছক্কা হয়েছে 80-85 মিটার, কারণ ফুল সুইং অফ দ্য ব্যাট গেছে, ব্যাটার ছক্কার জন্য অ্যাটেম্প নিয়েছেন। তো ক্রিকেট যে একটা মনস্তাত্ত্বিক খেলা, একটা মানসিক খেলা, সামর্থ্যের সঙ্গে সঙ্গে এটা কিন্তু এর মাধ্যমে প্রতীয়মান হয়। আজকে রিপন মন্ডলের বোলিং কেমন দেখলেন? চিটং কিংসের দুজন ফর্মে থাকা ব্যাটার, এই দুজনেই রান করেন মূলত, উসমান খান এবং গ্রাহাম ক্লার্ক, তাদের দুজনকেই তিনি নিয়ে নিচ্ছেন এবং এরপরে কিন্তু তারা উইকেট, তাদেরকে হারানোর পর কিন্তু বাকিদের ব্যাটিং লাইন আপ একদম ধসে গেছে। রিপনের বোলিং নিয়ে কি বলবেন? ভালো প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করেছেন রিপন মণ্ডল, তবে তার কাছ থেকে এখন আরও ইমপ্রেসিভ পারফরমেন্স দেখতে চাই আমি ব্যক্তিগতভাবে। কারণ আন্ডার-19 যেভাবে বোলিং করেছিলেন, যেরকম প্রমিজিং একটা স্টার্ট তিনি দিয়েছিলেন, সেই জায়গা থেকে রিপনের বোলিংয়ের মেধা খুব ভালো, বোলিং সেন্স খুব ভালো, এক্সিকিউশনের জায়গাটা আরেকটু শার্প দেখতে চাই, আরও বেশ কিছু অস্ত্র ভাণ্ডারে যুক্ত দেখতে চাই। পেসটা নিয়েও হয়তো বা সামনের দিনগুলোতে কাজ করবেন, কারণ এখন যে পেসটা আছে আপনি আরেকটু টপ লেভেলের ক্রিকেটে খেলতে যাবেন, আপনার যদি খুব বেশি পরিমাণের ভ্যারিয়েশন না থাকে, খুব বেশি পরিমাণে থ্রেড জেনারেট করতে না পারেন, বাংলাদেশের পেস বোলিং ব্যাটারি এখন যেরকমভাবে আছে সেই জায়গাটা একটু ডিফিকাল্ট হবে তার জন্য। তো আমি দেখতে চাই সামনের দিনগুলোতে ভ্যারিয়েশনের জায়গাটা, পেস বাড়ানোর জায়গাটা তিনি কাজ করবেন। মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিং নিয়ে আমরা সিলেট পর্বে আপনার সঙ্গে কথা বলেছিলাম, সিলেট নাকি ঢাকায়, অঙ্কন আজকেও মানে দারুণ একটা ইনিংস খেলেছিলেন আসলে, কন্টিনিউয়াসলি কিন্তু তিনি কন্টিনিউ করছেন এই ব্যাটিংটা। আসলে তার ব্যাটিং নিয়ে কি বলবেন? অঙ্কন খুবই গেম ওরিয়েন্টেড প্লেয়ার। দেখেন টি-20তে খুলনা টাইগার্সের হয়ে তিনি লোয়ার ডাউন দ্য অর্ডার ব্যাটিং করছেন, বাট হি ইজ নট আ লোয়ার ডাউন ব্যাটার। তিনি কিন্তু একটু উপরের দিকে ব্যাটিং করেন, 4-5-এ ব্যাটিং করেন, বা মিডল অর্ডারে একদম সলিড মিডল অর্ডারের জায়গাটা 50 ওভার্স ক্রিকেটে আমরা সেটাই দেখি। বাট ফর দিস ফরম্যাট তিনি মানিয়ে নিয়েছেন, তিনি সেটাকে হ্যাবিচুয়েটেড হয়েছেন। সো এটাই বোঝা যায় যে একজন প্লেয়ারের যে অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা, সেই অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। একটা ছয় তো আমি বলবো তাসকিন আহমেদকে মেরেছেন। আমার কাছে মনে হচ্ছে আমি কমেন্ট্রি বক্স থেকে একটা পুরোপুরি ফ্লাইং কিস দিতে চাচ্ছিলাম, যে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন, বলটা যখন ক্লোজ এসেছে ব্যাক লেগটাকেও ক্লিয়ার করেছেন। একটা ব্যাটার ধরেন খুব বেশি রুম দিচ্ছেন না তাসকিন তো জানো বোলার, বাট অঙ্কন সরেছেন, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন এবং এলিভেশনটা পাওয়ার জন্য ব্যাক লেগটাকেও ক্লিয়ার করেছেন। সো মানে এটা আসলে একটা ফ্লাইং কিস দেওয়ার মতো আমার কাছে মনে হয় যে শট ছিল, এবং প্রমাণ করছেন যে ওকে এই ফরম্যাটটাও তিনি খেলতে পারেন। বাট এটা দেখে ভালো লাগছে যে ডিফারেন্ট রোল, এটা কিন্তু তার ইউজুয়াল রোল না, সে ডিফারেন্ট রোলটাতে হ্যাবিচুয়েটেড হচ্ছেন। এরকম ক্রিকেট যত বেশি খেলবেন আমার কাছে মনে হয় যে NCL T20 বাংলাদেশের ক্রিকেট একটা অনেক বড় মাইল ফলকের জায়গা। এই যে অঙ্কন এই বছরটাতে টি-20 ক্রিকেট খেললেন, যদি NCL T20 না থাকতো অঙ্কনকে আরও 1 বছর ওয়েট করতে হতো নেক্সট টি-20 সিজনের জন্য। সো যেহেতু মাঝে আর একটা NCL T20 আছে, আমার কাছে মনে হয় স্কিলগুলো আরও বেশি মাত্রায় বৃদ্ধি পাবে ব্যাটারদের। এখন পর্যন্ত তাসকিন এবং নাহিদ রানা ছাড়া আর কোনো পেসার আপনাকে ইমপ্রেস করতে পেরেছে? খালেদের ব্যাপারটা এরকম, আপনারা তার বোলিং ফিগারটা অনেক সমৃদ্ধ হচ্ছে না দেখে আপনারা হয়তো বা ধরতে পারছেন না খালেদ কী পরিমাণ ইম্প্যাক্ট জেনারেট করছেন। সাদা বলের ক্রিকেটে খালেদ কিন্তু খুব বেশি আমাদের কাছে সুপরিচিত না বা প্রমিনেন্ট না, লাল বলের ক্রিকেটের জন্য আমরা ধরি। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন খালেদ যেভাবে ব্রেক থ্রু দিচ্ছেন,
খালেদ যেভাবে মিড ওভার্সে রান কন্টেন্ট করছেন, খালেদের যে লেন্থ ভ্যারিয়েশন, ব্যাটারকে খুব বেশি রুম দিচ্ছেন না, সব কিছু মিলিয়ে খালেদকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। কারণ হয় কি, এই প্রথম আপনি কি খালেদকে নিয়ে বললেন? পার্শ্বনায়কদের জায়গাটা খুব বেশি আলোচিত হয় না, কিন্তু তারা যখন টিমে না থাকেন তখন বোঝা যায় ওকে টিমে কিছু একটা মিসিং আছে। যদিও এর আগের ম্যাচটাতে খালেদের মা মারা যাওয়ার কারণে খালেদ খেলতে পারেন নাই, বিনুরা ফার্নান্দো বেশ ভালো সামলে নিয়েছেন, বাট ওই গেমটা আমার কাছে মনে হয় যে চিটাগাং কিংসের জন্য আর একটু কম্পিটিটিভ হতো যদি খালেদ সেই জায়গাটা দলে থাকতেন। তো খালেদের বিষয়টা বোঝা যাচ্ছে না, আপনি তো বুঝতে পারছেন না, কারণ তার কাগজে কলমে আপনি যখন স্কোর কার্ড দেখবেন তিনি তো 5 উইকেট নিচ্ছেন না, তিনি তো 4 উইকেট নিচ্ছেন না খুব বেশি, কিন্তু ইম্প্যাক্ট বোলিং করছেন। খালেদ সবচেয়ে ইম্প্যাক্ট বোলিং করেছেন এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয়। এবং নাহিদ রানা যেমন ঢাকা ফেজে খুব ঝলক দেখিয়েছিলেন, সিলেট ফেজে এক ধরনের উইকেটে দেখছিলাম যে স্ট্রাগল করছেন, আরেক ধরনের উইকেটে ঝলক দেখাচ্ছিলেন, খালেদের ব্যাপারটা আপনি দেখবেন সব জায়গাতেই খালেদ বেশ ইম্প্যাক্ট বোলিং করে যাচ্ছেন। সো টু গুড।